হয়ে গেল। আমার এখানে একটু ওয়াইফাই এর সমস্যা হয়েছে। হ্যালো, শোনা যাচ্ছে তো, তাই না? হ্যালো হাসনেহারা, শুনতে পাচ্ছ? হাসনেহারা, শুনতে পাচ্ছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে। ওই যে আমার এখানে একটু ওয়াইফাই প্রবলেম ছিল, আর এদিকে এমবিবিএস পরীক্ষা আজকে শুরু হয়েছে, তো এই জন্য আমি একটু ব্যস্ত ইয়েতে ছিলাম। আসে এখানে তো এরা যে কানেকশনে বললো হচ্ছে। তো যাই হোক, তোমাদের লাস্ট ক্লাসে আমি ওই স্কুইন্টের উপরে দুইটা ক্লাস হয়েছে, আমি একটু জাস্ট সামারাইজ করে তারপরে বাকিটা তোমাদের একটু গাইডলাইন দেই যে অ্যাকচুয়ালি একটা স্কুইন্টের কি কি জিনিস আমাদের জানতে হবে। আমি জাস্ট সামারাইজ করি। প্রথমে একটা স্কুইন্ট সম্পর্কে জানতে হবে যে স্কুইন্টটা কি জিনিস, তার মানে ডেফিনেশনটা জানতে হবে যে মিস অ্যালাইনমেন্ট অফ ভিজুয়াল অ্যাক্সেস। এখন এর ক্লাসিফিকেশনটা একটু আমাদের জানা দরকার যে স্কুইন্ট কয় ধরনের আছে। তো সেটা জানতে গিয়ে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে স্কুইন্টের একটা হলো সুডো স্কুইন্ট, একটা ট্রু স্কুইন্ট। সুডো স্কুইন্ট কি কি পয়েন্টের উপরে সুডো স্কুইন্ট ডিফারেন্সিয়েট করবা সেটা লাস্ট ক্লাসে আমি পড়াইছি। এরপরে তোমার স্কুইন্টের আবার যে ভাগের ভিতরে আছে প্যারালাইটিক স্কুইন্ট, দ্যাট ইজ কনকমিটেন্ট এন্ড ইনকমিটেন্ট নন কমিটেন্ট স্কুইন্ট। এটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট গুলো কি কি, এই ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা একটু জেনে রাখো। আর সাথে যেটা জানতে হবে যে প্রাইমারি ডেভিয়েশন আর সেকেন্ডারি ডেভিয়েশনটা কি জিনিস। শোনা যায় ইয়াসমিন আক্তার? শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমি জাস্ট এ পর্যন্ত যে ক্লাস নিচ্ছি ওইটা একটু জাস্ট ব্রিফ করে তারপরে আমি তোমাদের বাকি অংশটাই করাবো, শেষ করে দিব। তো তাহলে স্কুইন্টের ডেফিনেশনটা ক্লাসিফিকেশনের ভিতরেই তোমার আসবে হলো মেইনলি যেটা, সেটা হলো সুডো স্কুইন্ট। স্কুইন্টের মধ্যে ডিফারেন্সটা কি, মানে কি কি পয়েন্টস থাকবে। আর প্যারালাইটিক স্কুইন্ট, নন প্যারালাইটিক অর্থাৎ কনকমিটেন্ট ইনকমিটেন্ট স্কুইন্টের ডিফারেন্সটা কি, প্রাইমারি ডেভিয়েশন কাকে বলে, সেকেন্ডারি ডেভিয়েশনটা কাকে বলে। আর মেইন জিনিস যেটা হচ্ছে যে তোমার ইভালুয়েশন কিভাবে একটা স্কুইন্টকে করবা। সেই ইভালুয়েশন করতে গেলে প্রথমে আমার হিস্ট্রি নিতে হবে। এই হিস্ট্রিতে কি কি নিতে হবে সেই পয়েন্টগুলো অবশ্যই এর আগে আমি বলছি। আর ইম্পর্টেন্ট জিনিস যেটা বাদ দেওয়া যাবে না, ভিজুয়াল অ্যাকুইটিটা। ভিজুয়াল অ্যাকুইটি এখানে স্কুইন্টের সাথে খুব ক্লোজলি রিলেটেড বিকজ অফ অ্যাম্বলায়োপিয়া। কারণ স্কুইন্টের সাথে দেখা যায় যে যে চোখ তার স্কুইন্টিং, সেই চোখে তার ভিশন কম থাকে। তবে অল্টারনেটিং যে স্কুইন্ট সেখানে তোমার ভিশনটা নর্মাল থাকতে পারে বা মাইনর অ্যামাউন্ট অফ রিফ্রাক্টিভ এরর থাকতে পারে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে ক্লিনিক্যাল, এখানে কিছু মেডিকেল লিগাল ইম্পর্টেন্সও আছে এই ভিজুয়াল অ্যাকুইটি দেখার। মেডিকেল ইম্পর্টেন্সটাও তোমার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর অ্যাম্বলয়েপিয়া দেখা, এটা হলো ভিজুয়াল অ্যাকুইটি দেখার মূল উদ্দেশ্য। আর ক্লিনিক্যাল আমরা কিছু এক্সামিনেশন, এটা মাস্ট আমাদের করতেই হবে। সেটা হলো কি, প্রথমে একটা জিনিস কি করবো, আমরা টর্চ এক্সামিনেশন করে কি হার্সবার্গ কর্নিয়াল রিফ্লেক্সটা দেখবো, যেটা স্কুইন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। হার্সবার্গ কর্নিয়াল রিফ্লেক্স এটা আমাদের অবশ্যই দেখতে হবে, এবং সেটা দিয়েই কিন্তু আমরা সাধারণত স্কুইন্টের ডিগ্রিটা মানে আমরা গ্রসলি বলে থাকি। সেই জন্য একটা স্কুইন্ট যখনই আমরা বলবো ডায়াগনোসিস, তখন প্রথমে আমাদের বলতে হবে স্কুইন্টটা কি ধরনের স্কুইন্ট, ইসোট্রোপিয়া বা এক্সোট্রোপিয়া। তারপরে এটা প্যারালাইটিক না নন প্যারালাইটিক। তারপরে তোমার এখানে বলতে হবে কত ডিগ্রি, কোন চোখ, রাইট আই না লেফট আই না বোথ আই না অল্টারনেট। সুতরাং একটা ডায়াগনোসিস যখন লিখবে তখন ওইভাবে লিখতে হবে যে concomitant convergent squint right eye 45 ডিগ্রি। এই যে ডিগ্রিটা, এটা আমরা হার্সবার্গ কর্নিয়াল রিফ্লেক্স থেকে এটা মানে নির্ণয় করে থাকি, বলে থাকি।
যেমন সেন্টারে পড়লে কত, যদি আইরিশ পিউপিল এবং আইরিশের মাঝখানে পড়ে, তোমার লিম্বাসের মাঝখানে পড়ে কত, আর যদি লিম্বাসে পড়ে তাহলে কত ডিগ্রি, সেটাও তোমাদেরকে এর আগে বলা হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো যে আমরা স্লিট ল্যাম্প এক্সামিনেশন করে দেখবো যে স্কুইন্টের কস্টটা আগে ফাইন্ড আউট করার জন্য আমরা ভালো করে এক্সামিন করব স্লিট ল্যাম্প এক্সামিনেশন। তারপরে ডাইলেটেড ফান্ডাস এক্সামিনেশন, এটা খুবই ইম্পর্টেন্ট করতে হবে। আর রিফ্রাক্টিভ ইররটা আমার দেখতে হবে যে রিফ্রাকশনে কোনো ইরর আছে কিনা। এই পয়েন্টগুলো অবশ্যই তোমাদের এমফাসিস দিতে হবে ইন কেস অফ স্কুইন্ট। আর কিছু জিনিস আমাদের স্কুইন্টের সাথে রিলেটেড, যেমন কাভার টেস্ট, পরীক্ষার সময় তোমাকে দেখাতে বলবে যে কাভার টেস্ট দেখাও, কাভার টেস্টের সিগনিফিকেন্স কি, আনকাভার টেস্ট কখন করা হয় তার সিগনিফিকেন্স কি, অল্টারনেট কাভার টেস্ট কখন করা হয় সিগনিফিকেন্স কি, ক্রিমস্কি টেস্ট কিভাবে করা হয় এর সিগনিফিকেন্সটা কি। তারপরে তুমি কিছু ইনস্ট্রুমেন্টাল, যেমন ধরো সাইনোপ্টোফোর টেস্ট কি করবা, এখানে বিএসবি টেস্টটা একটু করতে হবে স্টুডেন্টের ক্ষেত্রে। আর কিছু কিছু টেস্ট আছে, যেমন আমরা এখানে ওয়াটফোর্ড ডট টেস্ট করি, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো আমাদের করতে হবে ওই ভিজুয়াল ইয়াটা দেখার জন্য, বিএসবিটা টেস্ট করার জন্য। কারণ এখানে স্কুইন থাকলে অনেক ক্ষেত্রে দেখা যায় বিএসবি নাও থাকতে পারে, আবার বিএসবি থাকতে পারে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে জিনিসটা তোমাদের মনে রাখা উচিত সেটা হলো ফটোগ্রাফি অফ ফেস। এটা আমরা কিন্তু এই ইভালুয়েশন করার জন্য লাগে এবং প্রগনোসিস দেখার জন্য কিন্তু দরকার ফটোগ্রাফি অফ ফেস। আজকে একটা তুমি দেখলে যে তার একটা ইসোট্রপি আছে অথবা এক্সোট্রপি আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি স্ক্লেরাল শো যেটা, সেটা কতটুকু দেখলা, ছবির পিছনে এটা যদি লেখা থাকে যে এত ইয়ার্স অফ এজের সময় তুমি ছবিটা উঠেছো, অথবা একটা তারিখ দেওয়া থাকলো যে এত বছর আগে, তাহলে এই ফটোগ্রাফ অফ ফেস ইজ ভেরি ইম্পর্টেন্ট তোমার এটা ফলো আপ অফ ট্রিটমেন্টের জন্য। মেডিকেলিক্যাল ইম্পর্টেন্স তো অবশ্যই আছে, এটা একটা দেখতে হবে। আর কিছু জিনিস আমাদের এখানে দেখতে হবে যে ব্লাড সুগারটা দেখতে হবে, আর এমআরআই সিটি স্ক্যান তো অবশ্যই করতে হবে, করে আমাদের এর এটা বের করতে হবে, কস্টটা ফাইন্ড আউট করতে হবে। এখানে আরো কয়েকটা জিনিস আমাদের বেশি ইম্পর্টেন্ট, যেমন আমরা যেহেতু ইসোট্রপিয়ার মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট হলো ইনফ্যান্টাইল ইসোট্রপিয়া। তো ইনফ্যান্টাইল ইসোট্রপিয়ার ক্যারেক্টারিস্টিক পয়েন্ট গুলো তোমাদের মনে রাখতে হবে। আর ইনফ্যান্টাইল ইসোট্রপিয়ার সাথে অ্যাকোমোডেটিভ ইসোট্রপিয়ার একটু ডিফারেন্সিয়াল পয়েন্ট আছে, যেগুলো লাস্ট ক্লাসে অবশ্য আমি বলছি, তোমরা লিখে নিচ্ছ। তো ইনফ্যান্টাইল ইসোট্রপিয়া অ্যান্ড রিফ্র্যাক্টিভ অ্যাকোমোডেটিভ ইসোট্রপিয়া, এই জিনিসটা বা অ্যাকোমোডেটিভ ইসোট্রপিয়ার ডিফারেন্সটা কি পয়েন্টস, ক্যারেক্টারিস্টিক পয়েন্টস অফ অ্যাকোমোডেটিভ ইসোট্রপিয়া, এটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যে জিনিসটা দরকার, যেটা রিটেনে তোমাদের থাকে শর্ট নোট হিসাবে, এসি বাই এ রেশিও, অ্যাকোমোডেটিভ কনভার্জেন্স এন্ড অ্যাকোমোডেশন রেশিও শর্ট নোটে থাকতে পারে, বা পরীক্ষাতে অ্যাকোমোডেটিভ কনভার্জেন্স এসি বাই এ রেশিওটা হাই হলে কি হবে, লো হলে কোন ধরনের তোমার স্কুইন্ট হবে, নর্মাল এসি বাই এ রেশিওটা কত, বা এসি বাই এ রেশিও বলতে তুমি কি বোঝো, ডেফিনেশনটা কি, এই জিনিসগুলো এখানে মানে আমি জাস্ট খালি হাইলাইট করে যাচ্ছি যেহেতু গত ক্লাসগুলোতে পড়ানো হচ্ছে। আর একটা জিনিস, স্কুইন পড়তে গেলে প্রথমে মাসল সম্পর্কে তোমার একটু জানতে হবে, মাসলের অরিজিন, ইনসারশন, অ্যাকশন, এইগুলো তোমার মাসল সম্পর্কে জানতে হবে। আর অকুলার মর্টালিটি, এটা একটু জানতে হবে যে এখানে ওই প্যারালাইটিক না নন প্যারালাইটিক, এটা অকুলার মর্টালিটি দিয়ে তুমি ডিফারেন্সিয়েট করবে।
আর এখানে যে জিনিসটা দরকার, ডাকশন কখন করবে, ভার্সান কখন করবে, ডাকশন কি কি আছে, ভার্সান কি কি আছে, এই পয়েন্টস গুলো ইম্পর্টেন্ট। আর স্পেশালি রিফ্রাক্টিভ অ্যাকোমোডেটিভ ইসোট্রপিয়া, এখানে আমাদের ট্রিটমেন্টটা কি দেওয়া হয়, সাইক্লোপ্লেজিক রিফ্রাকশন কি দিয়ে করা হয়, এবং আফটার সাইক্লোপ্লেজিক রিফ্রাকশন তোমার কত কি কারেকশন দিবে। এখানে আফটার সাইক্লোপ্লেজিক রিফ্রাকশনে আমরা ফুল কারেকশন দিয়ে থাকি। ফুল কারেকশন বলতে কি, আমরা অ্যাট্রোভিনের জন্য বা সাইক্লোপেন্টোলেটের জন্য যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাট্রোভিন ইউজ করে থাকি, অ্যাট্রোভিনের জন্য কত বাদ দিতে হবে সেটা এখানে বাদ যাবে না। এখানে শুধু ডিস্টেন্সটা বাদ যাবে, যে তুমি কত দূরে থেকে করলে 1.5 বা 1 মিটার দূরে থেকে, সেই পয়েন্টসটা শুধু বাদ যাবে। আর স্পেকটাকেল কারেকশনের ক্ষেত্রে এখানে ফুল কারেকশন দিতে হবে। ফুল কারেকশন আর সাধারণত কোথায় দিয়ে থাকি, যদি আমরা ডেন্স অ্যামব্লায়োপিয়া হয় সেই ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। আর এখানে একটা পয়েন্ট তোমাদের হাইলাইট করতে, সেটা হলো যে বাইফোকাল গ্লাস বাচ্চাদের কখন দেওয়া হয়। এই স্কুইন্টের কিন্তু একটা পয়েন্ট আছে যেখানে বাইফোকাল আমরা দিয়ে থাকি। কেউ বলতে পারবা কোন কোন সময় বাইফোকাল দেই আমরা, স্কুইন্ট কোন কোন ক্ষেত্রে? একজন একটু কমেন্টস করো তো। অ্যাকোমোডেটিভ ইসোট্রপিয়াতে দেই। অ্যাকোমোডেটিভ ইসোট্রপিয়াতে। আচ্ছা, আর কি কি কন্ডিশনে আমরা মানে দেই? কনভার্জেন্স এক্সেস হলে দেই স্যার। কনভার্জেন্ট এক্সেস, হ্যাঁ এটা বলতে হবে যে কনভার্জেন্ট এক্সেস ইসোট্রপিয়াতে দেই। আর আমরা অ্যাফাকিয়াতে তো যদি ইউনিল্যাটারাল অ্যাফাকিয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবা? বাইল্যাটারাল অ্যাফাকিয়া যদি হয় সেই ক্ষেত্রে তোমরা স্যার বাইফোকাল দিব স্যার। কি করবা? বাইফোকাল দিব স্যার। বাইফোকাল দিবা। কখন দিবা? ছোট একটা বাচ্চা 2 বছর বয়স, স্যার 4 বছর বয়সে স্যার, 4 ইয়ার্স। কেন? স্কুল স্যার গোয়িং তখন স্কুল গোয়িং এজ। হ্যাঁ, স্কুল গোয়িং এজ যে, তাছাড়া তার আগে তুমি বাইফোকাল দিয়া তো তার অতটুকু দরকার নাই, তাই না? কিন্তু স্কুল গোয়িং এজে বাইফোকাল মাস্ট, এইটা আর কি। এখানে এই জিনিসটাই আর কি বেশি ধরা হয় যে কনভার্জেন্ট এক্সেস ইসোট্রপিয়া আমরা এটা দিয়ে থাকি। ডেন্স অ্যামব্লায়োপিয়া যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ফুল কারেকশন। আর যদি আমরা স্কুইন্টের সবগুলো স্কুইন্টের ক্ষেত্রে সাইক্লোপ্লেজিক রিফ্রাকশনের পরে আমরা ফুল কারেকশন দিয়ে থাকি। আর স্কুইন্ট কেস মানে বুঝবা যে তার চোখে ভিশনটা কম আছে, যে চোখে স্কুইন্ট সে চোখে ভিশন তার কম আছে। অল্টারনেট স্কুইন্টে ভিশনটা কম থাকে, মানে নরমাল থাকতে পারে 6/6 পার্সিয়াল বা 6/9, রিফ্রাক্টিভ এররটা থাকে এখানে খুব কম। এই পয়েন্টস গুলো একটু মনে রাখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হলো যে মাইক্রোট্রফিয়া কি জিনিস। মাইক্রোট্রফিয়া, মনোফিক্সেশন সিনড্রোম, ডোয়েন্স রিট্রাকশন সিনড্রোম, কনজেনিটাল ফাইব্রোসিস সিনড্রোম, ফোর্স ডাকশন টেস্ট। এই পয়েন্টে ক্লিক সিনড্রোম কিন্তু তোমাদের জন্য, যেহেতু প্রিভিয়াস এমএস স্টুডেন্ট, তোমাদের জন্য একটা সিনড্রোম আছে ক্লিক সিনড্রোম, ওটা অনেক সময় ইয়ে করে। জানো তো ক্লিক সিনড্রোমটা কি জিনিস? কে বলতে পারবা? ক্লিক সিনড্রোমটা হলো যে ইম্পিয়ার্ড মুভমেন্ট অফ সুপিরিয়র অবলিক টেন্ডনের, মানে মুভমেন্টটা ইম্পিয়ার্ড হবে অফ সুপিরিয়র অবলিক টেন্ডন থ্রু দি ট্রোক্লিয়া। ওদিক থেকে সুপিরিয়র অবলিক ট্রোক্লিয়ার ভিতর দিয়ে তো সুপিরিয়র অবলিক টেন্ডনটা পাস করে। এটার কারণে যদি আটকে থাকে, মানে একদম কনস্ট্রিক্টেড হয়ে যায় অথবা যদি কন্ট্রাক্টেড হয়ে যায়, তাহলে বিশাল যে ইম্পিয়ার্ড মুভমেন্ট হবে সেটা হলো ক্লিক, কনজেনিটাল ক্লিক সিনড্রোমটাকে বলা হয়। জাস্ট এই কথাটা একটু জেনে রাখো, কারণ এখন তো নতুন দুই একটা প্রশ্ন অনেক সময় অ্যাড হয়। কনজেনিটাল ক্লিক সিনড্রোমটা কি, শর্ট নোট দিল। কনজেনিটাল ফাইব্রোসিস সিনড্রোম প্রায় তো থাকে, এটা তো তোমরা জানো যে কনজেনিটাল ফাইব্রোসিস সিনড্রোম হলো অটোসোমাল ডমিনেন্ট একটা সিনড্রোম,
এটা নন প্রোগ্রেসিভ, ক্যারেক্টারাইজড বাই বাইল্যাটারাল টোসিস থাকবে, আর রেস্ট্রিক্টেড এক্সটার্নাল অপথ্যালমোপ্লেজিয়া। এন্ড প্রাইমারি পজিশনে কি থাকবে, এই কনজেনিটাল ফাইব্রোসিস সিনড্রোম তোমরা কিভাবে ডায়াগনোসিস করবা? একজন বলো তো, মুক্তা নাহার বলতে পারবা? কনজেনিটাল এই মুহূর্তে ফাইব্রোসিস, মনে নাই স্যার। আচ্ছা, কনজেনিটাল ফাইব্রোসিস সিনড্রোমটা তোমার এফডিটি, ফোর্স ডাকশন টেস্ট, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। কি জন্য? যেটা এটা দেখবা যে ফাইব্রোসিসের জন্য যেটা কি হবে, যেদিকে তুমি ইনসারশন সেদিকে যদি এটাকে মানে অ্যাকশনের দিকে নাও, তাহলে সেটা কি যাবে না যাবে না? যদি না যায় তাহলে সেটা হলো ফাইব্রোসিস সিনড্রোম। সিনড্রোমে এটাতে মানে যাবে না। আর স্ট্রাবিসমাস ফিকজাসে কি হবে? স্ট্রাবিসমাস ফিকজাসেও কিন্তু এই ফাইব্রাস টাইটেনিং হবে। ধরো মিডিয়াল রেকটাস এবং ল্যাটারাল রেকটাসে মেইনলি হয়। যখন মিডিয়াল রেকটাস হয় তাকে কনভার্জেন্ট স্ট্রাবিসমাস ফিকজাস, আর যখন ল্যাটারাল রেকটাসে হয় তখন ডাইভারজেন্ট স্ট্রাবিসমাস ফিকজাস বলা হয়। এখানেও কিন্তু বোথ আইজ আর ফিক্সড বাই ফাইব্রাস টাইটেনিং। তার মানে কনজেনিটাল ফাইব্রোসিস সিনড্রোম যখনই তুমি পাবে, এখানে পাবে হলো বাইল্যাটারাল টোসিস থাকবে আর রেস্ট্রিক্টেড এক্সটার্নাল অপথ্যালমোপ্লেজিয়া হবে। আর স্ট্রাবিসমাস ফিকজাসে কিন্তু ম্যাক্সিমামই থাকবে হলো ইসো অথবা এক্সো, মানে কনভার্জেন্ট অর ডাইভারজেন্ট। আর ফাইব্রোসিস সিনড্রোমে তো তোমাদের যে কোনো মাসলে হতে পারে, অবলিক হতে পারে, সুবির অবলিক হতে পারে। তো এগুলো হলো মেইনলি তোমাদের জন্য দরকার। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কজেস অফ রেস্ট্রিকটিভ স্কুইন্ট। সেটা তো তোমাদের মনে হয় বলা হচ্ছে যে প্রায় 7-8টা পয়েন্ট আছে, যেমন কনজেনিটাল ফাইব্রোসিস সিনড্রোম, স্ট্রাবিসমাস ফিকজাস, ফ্র্যাকচার ফ্লোর অফ দ্য অরবিট, মাইস্থেনিয়া গ্রেভিস, dysthyroid ophthalmopathy, progressive external ophthalmoplegia, advanced retraction syndrome। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমাদের একটু জানা দরকার। আর একটা জিনিস যেটা বেশি ইম্পর্টেন্ট, তোমার ট্রিটমেন্টটা। অ্যাডভান্স রিট্রাকশন সিনড্রোম তো তোমরা একটু শর্ট নোট হিসেবে দেখবে দুইটা। একটা হলো যে টাইপটা কি, 3টা টাইপ আছে, তার ট্রিটমেন্ট কি সাধারণত দেওয়া হয়। আর ইনভার্স অ্যাডভান্স রিট্রাকশন সিনড্রোমটা কি জিনিস, এটা শর্ট নোট হিসেবে থাকে। আর তোমার এদিক থেকে মোবিয়াস সিনড্রোমটাও অনেক সময় জিজ্ঞাসা করে, কারণ এই মোবিয়াস সিনড্রোমটাতে খালি একটা জিনিস তোমরা জেনে রাখবা, যে ক্রানিয়াল নার্ভের প্রায় মোস্ট অফ দি ক্রানিয়াল নার্ভ ইনভলভ হয়। তার মানে 3rd, 4th, 6, 10, 12, 5, 8 সবই প্রায় ইনভলভ হয়। তো প্রত্যেকটা নার্ভই যেহেতু ইনভলভ হয়, বা মোস্ট অফ দি নার্ভ ইনভলভ হয় ক্রানিয়াল নার্ভ, সুতরাং প্রত্যেকটা নার্ভেরই যে সিকুলি বা যে মানে কমপ্লিকেশন হওয়ার কথা, যেমন 3rd নার্ভ হলে কি হবে, ডাইলেটেড টিউবুল হবে। 6th নার্ভ পলসি হলে তোমার অ্যাবডাকশন ডেফিসিট হবে, হরিজন্টাল গেজ পলসি যেটাকে বলে। এরকম 3rd নার্ভ হলে টোসিস হবে, 7th নার্ভ হলে তোমার ল্যাগোপথ্যালমাস হবে। এই জিনিসগুলো কিন্তু মোবিয়াস সিনড্রোমে হয়ে থাকে। এই জন্য মোবিয়াস সিনড্রোমটা ইম্পর্টেন্ট, যেহেতু অল দি ক্রানিয়াল এক্সট্রা মোস্ট অফ দি ক্রানিয়াল নার্ভস ইনভলভ। এটা এর সিস্টেমিক কিছু ফিচার্সও আছে, এটাও তোমাদের ওই যেমন টাং অ্যাট্রফি হয়ে যায়, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে জিজ্ঞেস করে যে আচ্ছা বলো তো, মোবিয়াস সিনড্রোমে এমন একটা সমস্যা হয় যেটা তোমরা অনেকেরই ক্ষেত্রে কথা বলতে পারে না, এরকম যদি কোনো পেশেন্ট থাকে, তাহলে তাকে কি তুমি মোবিয়াস সিনড্রোমের একটা সিমটম ধরতে পারো কিনা? অর্থাৎ অ্যাট্রফি অফ টাং হয় তোমার মোবিয়াস সিনড্রোমে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট।
অ্যানোমালিস থাকে, 6 ক্রানিয়াল নার্ভ পলসি হওয়ার জন্য যা প্রবলেম তাই। এই হলো তোমার এই মোবিয়াস সিনড্রোমের ক্ষেত্রে। এখানে ইনভেস্টিগেশন কমপ্লিট অপথলমোলজিক্যাল এক্সামিনেশন করবা, ফোর্স ডাকশন টেস্ট করতে হবে, এমআরআই সিটি স্ক্যান অফ দ্য ব্রেন করতে হবে এন্ড অডিট। তো তোমাদের জন্য বেশি বেশি যেটা দরকার সেটা হলো যেমন মোবিয়াস সিনড্রোম, কনজেনিটাল ক্লিক সিনড্রোম, স্ট্রাবিসমাস পিকজাস, কনজেনিটাল ফাইব্রোসিস সিনড্রোম, ডুয়েন্স রিট্রাকশন সিনড্রোম, ইনভার্স ডুয়েন্স রিট্রাকশন সিনড্রোম, এসি বাই এ রেশিও। এই পয়েন্টগুলো আসলে আমার মনে হয় যে তোমরা যদি এইভাবে পড়ো। আর একটা জিনিস যেটা মনোঅকুলার এলিভেটর ডেফিসিট, এটা আমরা খুব কমন অনেক সময় শর্ট কেস হিসাবে পেয়ে যেতে পারো। তো সেই ক্ষেত্রে ওর আরেকটা নাম হলো ডাবল এলিভেটর পলসি। সেটা কি রেয়ার, এই ডাবল এলিভেটর পলসি তোমরা অবশ্য পড়ছো, তারপর আমি একটা করে দিই যেটা একটা রেয়ার স্পোরাডিক কন্ডিশন। এখানে কেন হয়? এটা হয় টাইট অর কন্ট্রাক্টেড ইনফেরিয়র রেকটাস মাসলের জন্য হতে পারে, অথবা হাইপোপ্লাস্টিক অর ইনফেক্টিভ সুপিরিয়র রেকটাস মাসলের জন্য হয়। কি কারণে মনোঅকুলার এলিভেটর ডেফিসিট হয় এটা একটা বিষয়। আর মনোঅকুলার এলিভেটর ডেফিসিট যদি হয় তাহলে তোমরা কি কি সাইন পাবে? একটা হলো প্রোফাউন্ড ইনএবিলিটি টু এলিভেট ওয়ান আই। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? ফারজানা, ফারজানা শারমিন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ভালো আছো তো না? জি স্যার। আচ্ছা, আমি জাস্ট এই তোমাদের যেহেতু মানে ওভারঅল একটা জাস্ট ভিউ দেওয়ার জন্য যে কমন জিনিস যেগুলো, স্কুইন তো অ্যাকচুয়ালি বেশি কিছু না, স্কুইনকে সবাই ভয় পায়। স্কুইনের মেইন জিনিসটাই হলো এটার একটু মেজারমেন্টটা করা, স্কুইনটা ডায়াগনোসিস করতে গেলে এই বেসিক পয়েন্টগুলো আসলে কিন্তু দরকার। আর এখান থেকে বেশিরভাগই তোমাদের শর্ট নোট থাকে, এই যে যেমন একটা থাকে মাইক্রোট্রপিয়াও থাকতে পারে, অথবা তার আরেক নাম থাকতে পারে যে মনোফিকেশন সিনড্রোম। মাইক্রোট্রপিয়াতে কি হয়? এটা প্রাইমারি হতে পারে ওর আইসোলেশনে হতে পারে, আর মে ফলো সার্জারি অন লার্জ ডেভিয়েশন, এর জন্য হতে পারে। এটা অ্যাসোসিয়েটেড থাকে অ্যানাইসোমেট্রোপিয়ার সাথে অ্যাসোসিয়েশন থাকতে পারে। আর ক্যারেক্টারাইজ পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট, যে মাইক্রোট্রপিয়া বা মনোফিক্সেশন সিনড্রোম শর্ট নোটে কিভাবে আমরা এটাকে ক্যারেক্টারাইজ করব। এটা 3A CA3, এই কথাটা মনে রাখলে মনে থাকবে। CA3, সি তে হলো কি সেন্ট্রাল সাপ্রেশন স্পটোমা ইন দি ডেভিয়েটিং আই, সেন্ট্রাল সাপ্রেশন স্পটোমা সি। আর এতে হলো স্মল অ্যাঙ্গেল ম্যানিফেস্টেশন ডেভিয়েশন হবে, স্মল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা থাকবে স্মল। আর একটা এতে হলো এআরসি উইথ রিডিউস টেরিওপসিস থাকবে, এআরসি উইথ রিডিউস টেরিওপসিস। আর একটা তিনটে তো আর একটা হলো অ্যানাইসোমেট্রোপিয়া, এটা কমনলি হাইপারমেট্রোপিয়া অর হাইপারমেট্রোপিক অ্যাস্টিগমেটিজম যদি থাকে তাহলে এটা মানে এই মনোফিকেশন সিনড্রোমে এই জিনিসটা পাওয়া যায়। তো তাছাড়া প্র্যাকটিক্যালি এর কোনো সিমটম খুব রেয়ার, কোনো ডিপ্লোপিয়া থাকে না, কোনো কনফিউশন থাকে না। তবে তার ট্রিটমেন্ট হলো কারেকশন অফ রিফ্রাক্টিভ এরর। আর অ্যামব্লয়পিয়া তো মোস্ট অফ দি ইয়েতে থাকেই, সেই জন্য আমরা অক্লুশন থেরাপি দিয়ে থাকি। তাহলে মাইক্রোট্রপিয়া আর মনোফিক্সেশন সিনড্রোমটা শর্ট নোট হিসেবে তোমরা একটু পড়ে নিও। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা পরীক্ষায় তোমাদের থাকে সেটা হলো ইন্টারমিটেন্ট এক্সোট্রপিয়া অথবা ইসোট্রপিয়া। ইন্টারমিটেন্ট এটা প্রায় দেখা যায় যে বাচ্চাদের নিয়ে আসে গার্জিয়ানরা, নিয়ে এসে বলে যে বাচ্চা তো ঠিকই আছে, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে তার চোখটা পাকা হয়ে যায়। তাহলে এইটা স্যার কি চিকিৎসা? এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, এটা কমনেস্ট টাইপ হলো তোমার এক্সোট্রপিয়া, অর্থাৎ ডাইভারজেন্ট স্কুইং খুব বেশি হয় এটা, এবং 4 থেকে 5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, কিন্তু 2 বছরের আগে সাধারণত এটা হয় না।
আর এটা সেকেন্ড মোস্ট কমন স্ক্রিনিং, এই যে ইন্টারমিডিয়েট এক্সোট্রপি। এই জন্য পরীক্ষাতে ফটফট করে যায় ইন্টারমিডিয়েট এক্সোট্রপি। তো প্রেজেন্টেশন যদিও মানে 2 বছরের পরে হয়, অর্থাৎ 4 থেকে 5 বছরের সময় হয়। তো এটার সিমটমসটা মানে কি দিয়ে তুমি এটা ডায়াগনোসিস করবে, আবার এর ফুল পয়েন্টসটা তোমার জানার জন্য বা তোমার প্র্যাকটিক্যাল লাইফও দরকার। সেটা হলো ফটোগ্রাফ অফ ফেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব স্কুইন্টের ক্ষেত্রেই তোমরা ফটোগ্রাফ নিয়ে রাখবা বিভিন্ন কারণে। একটা হলো প্রগনোসিস দেখার জন্য, ট্রিটমেন্টের, অথবা ইনিশিয়াল পজিশনটা জানার জন্য, অথবা ডায়াগনোসিস করার জন্য যে কোন বয়স, এটা কনজেনিটাল নাকি এটা অ্যাকোয়ার্ড। সেটাও কিন্তু তুমি যদি আগের ছবি নাও, এই ছবি থেকে স্ক্লেরাল শো দেখলে তুমি আইডেন্টিফাই করতে পারবা যে কত বছর বয়সের সময় এটা শুরু হয়েছে। তাহলে দেখো কতগুলো পয়েন্ট ফটোগ্রাফ অফ ফেস ইজ ইম্পর্টেন্ট। এই জন্য ফটোগ্রাফ অফ ফেস ইজ ইম্পর্টেন্ট। ইন্টারমিডিয়েট স্কুইন্টের ক্ষেত্রেও এই ফটোগ্রাফ অফ ফেস ইম্পর্টেন্ট। দেখা গেল বলবে যেরকম সে অনেকক্ষণ ধরে পড়াশোনা করলো, আগে তো ভালোই ছিল, কোনো সমস্যা নাই, কিন্তু কিছুক্ষণ পড়ার পরে সে টায়ার্ড হয়ে গেছে, অথবা টিভি দেখার সময় টায়ার্ড হয়ে গেছে, তারপর দেখা তার চোখটা পাকা হয়ে গেছে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ফটোগ্রাফ অফ ফেসটা তোমাদের স্কুইন্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এটা একটু মনে রাখা দরকার। আর এর মধ্যে তোমাদের ইম্পর্টেন্টের মধ্যে তোমাদের আর কিছু জানার, এর ভিতরে কিছু জানার আছে বা কিছু বাদ এডিশন? আজকে তোমাদের স্টুডেন্ট কম, বেশি নাই তো। কারো কোনো জিজ্ঞাসা আছে কিছু বলবা? কিমু বা নিলয় কিছু বলো। নিলয়, আজকে মনে হয় একটু সব ছুটিতে গেছে, স্টুডেন্ট কম মনে হচ্ছে নাকি? সঞ্জয়, পরীক্ষা তো স্যার, ওই যে ওদের ও পরীক্ষা হচ্ছে এই জন্য স্যার। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাকুক। আমি ওই যে আমার পরীক্ষা হলে একটু যাবো, যে সময় শেষ তো। নেক্সট স্যার কোন টপিকের উপর স্যার কথা বলতে? আচ্ছা, সেটা এখন ওরা একটু বলুক। ফারজানা, জি স্যার। কোন টপিকস তোমরা নেক্সট ইয়েতে করো, আর স্কুইন সম্পর্কে ওই এবি ফিনোমেনা ওটা একটু পরের ইয়েতে একটু আমি প্রথমেই একটু ব্রিফ করে দিব। স্যার ওই যে সিনড্রোম গুলো স্যার, ডুয়েন্স, মোবিয়াস, তারপর স্যার ব্রাউন, এইগুলো স্যার একটু ছোট করে বললে হয় না স্যার? এগুলো আসলে স্যার ওই যে অ্যালফাবেট প্যাটার্ন যখন বললেন স্যার, এগুলো একটু স্যার বলে দেন, কারণ স্যার এটা সব সময় শর্ট নোট আসে স্যার আমাদের। হ্যাঁ, ওই আর জন্যই বললাম। স্যার ডুয়েট তো স্যার হচ্ছে আমাদের শর্ট কেসে স্যার যদি খুব কমন যদি পেশেন্ট থাকে দিয়ে দেয় স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। এই জন্য স্যার যদি ওই অ্যালফাবেট প্যাটার্ন যখন বলবেন স্যার, এই সিনড্রোম গুলো যদি একটু বলে দেন তাহলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একটু পড়ে আসো, যেমন যেমন ডুয়েন্সটা একটু পড়ে আসবা, তারপরে ধরো কনজেনিটাল ক্লিক সিনড্রোম, স্ট্যামিসমাস ফিকচার, তারপরে তোমার হলো মোবিয়াস সিনড্রোম। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের ওই শর্ট নোটে থাকে। হ্যাঁ, কনজেনিটাল ফাইব্রোসিস সিনড্রোম যারা আমাদের সময় ছিল, এগুলো পে করো। আর এসি বাই এ রেশিওটা কিন্তু শর্ট নোট হিসেবে থাকে, এসি বাই এ রেশিওটা তোমাদের একটু ভালো করে জানতে হবে। হ্যাঁ, আর আমি ওইদিকে এবি ফিনোমেনা পড়ায় দিয়ে তারপরে নেক্সট তোমরা কোন চ্যাপ্টার পড়তে চাও? স্যার ওই দিন বলি স্যার, হ্যাঁ বলো। মানে ওই দিন ঠিক করি স্যার, মানে এখন আর মাথায় কিছু আসতেছে না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে স্যার। আচ্ছা, তো সবাই ভালো থাকো। সঞ্জয়, অনেক ধন্যবাদ। তুমি তো কি ছুটিতে যাও নাই সঞ্জয়? ছুটিতে আছি স্যার, বাসা থেকে স্যার অ্যারেঞ্জ করছি। ও আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ভালো থাকো, সবাইকে শুভেচ্ছা, আর তোমাকে শারদীয় শুভেচ্ছা। স্যার আপনাকে ধন্যবাদ স্যার। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ স্যার। আচ্ছা, আসসালামু সবাইকে আলাইকুম স্যার। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভালো রাখুন সবাইকে, আমার জন্য দোয়া করুন। স্যার ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা।